নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই নিউজ চ্যানেলে এবং খবরে দেখে নিয়েছেন যে প্রধানমন্ত্রী মোদির মালয়েশিয়া সফর ছিল। এবার আমাদের স্টেপ বাই স্টেপ, পয়েন্ট বাই পয়েন্ট এই চ্যানেলে, যেটা আমাদের কাজ, বিশ্লেষণ করতে হবে যে প্রধানমন্ত্রী মোদির এই মালয়েশিয়া সফর থেকে ভারত কি কি পেল, ভারতের কোন কোন অবজেক্টিভ সাকসেসফুলি হয়ে গেল। এবার আমরা সেইগুলোই আলোচনা করব। তো প্রথমে দেখুন, আপনাকে একটা বেসিক আইডিয়া আমি দিয়ে রাখি। সেটা কি? মালয়েশিয়া দেশটার সম্পর্কে। মালয়েশিয়া দেশটা কোথায়? আজকে যেহেতু আমি অফিসে নেই, আমি ম্যাপে দেখাতে পারছি না বোর্ডে। মালয়েশিয়া দেশটা ভারতবর্ষর নিচের দিকে, বাংলাদেশ, তার নিচে মায়ানমার, তার ঠিক নিচে আপনি খেয়াল করে দেখুন থাইল্যান্ড, কম্বোডিয়া, তার নিচেই হচ্ছে মালয়েশিয়া। এবার যে আসিয়ান কান্ট্রিগুলো আমরা বলি, সেই আসিয়ান কান্ট্রির গেটওয়ে হচ্ছে মালয়েশিয়া। নাম্বার 1 ইম্পর্টেন্ট জায়গা। নাম্বার 2 ইম্পর্টেন্ট জায়গা, মালয়েশিয়ার পাশ দিয়েই গেছে মালাক্কা স্ট্রেট। এই মালাক্কা প্রণালী দিয়ে ভারতবর্ষের প্রচুর বিজনেস হয়, কাজেই মালয়েশিয়া এই জন্য ভারতের কাছে ইম্পর্টেন্ট। থার্ড ব্যাপার আপনাকে যেটা মাথায় রাখতে হবে, মালয়েশিয়াতে ৯ করে ২৭ লক্ষ ভারতীয় থাকে, যাদের ভারতীয় রুট রয়েছে, এবং মূলত আমাদের যে সাউদার্ন স্টেটগুলো রয়েছে, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, সেই সমস্ত জায়গার মানুষেরা বেশি থাকে। আর ফোর্থ আপনাকে যেটা বুঝতে হবে যে মালয়েশিয়ায় এর আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, সে কিন্তু, বা তাদের গোটা ইকোসিস্টেম কিন্তু পাকিস্তানপন্থী ছিল বেশি, ভারতবর্ষের এগেনস্টেড স্ট্যান্ড পয়েন্ট নিত। এইবার এখন যে প্রধানমন্ত্রী রয়েছে ইব্রাহিম আনোয়ার, তাকে মোটামুটি অ্যানালিসিস করে মনে হচ্ছে ভারতপন্থী। কেউ আবার ভাবতে যাবেন না যে ইব্রাহিম আনোয়ার ভারতবর্ষের বিশাল বড় বন্ধু হয়ে গেছে। নিশ্চয়ই এটা ফিল করেছে জিওপলিটিক্সের সমস্ত ক্যালকুলেশন করে যে এখন ভারতের পাশে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ হবে, নইলে জিওপলিটিক্যালি অনেক বেশি বিপদে পড়বে। সেই জন্যই ভারতের দিকে একটু একটু করে স্ট্যান্ড পয়েন্ট ঘোরাচ্ছে, কোনো বন্ধুত্ব টন্ধুত্বের ব্যাপারই নেই। এবার এহেন অবস্থায় ভারতবর্ষের তরফ থেকে পিএম মোদি মালয়েশিয়ায় যান। আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম প্রথমত কুয়ালালামপুরে নামার পর তার মানে পিএম মোদির একটা গ্র্যান্ড ওয়েলকাম হয়। খেয়াল রাখতে হবে, এখানে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো দেশে যাচ্ছেন, সেখানে কিন্তু তিনি ব্যক্তিগত সফরে ছুটি কাটাতে যান না। কাজেই তিনি যাচ্ছেন ১৫০ কোটি ভারতবাসীর রিপ্রেজেন্টেটিভ হিসেবে, প্রতিনিধি হিসেবে। তাকে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়া মানে পিএম মোদি মানে নরেন্দ্র দামোদর দাস মোদি এই মানুষটাকে ওয়েলকাম দেওয়া নয়, ভারতবর্ষের প্রতি স্ট্র্যাটেজিক সিগন্যালিং করা যে আমরা ভারতবর্ষকে কতটা গুরুত্ব দিচ্ছি। যখন আমরা দেখলাম যে আমাদের দেশকে গ্র্যান্ড ওয়েলকাম দেওয়া হলো, তারপর পিএম মোদির সঙ্গে ইব্রাহিম আনোয়ারের একাধিক মিটিং এবং তারপর একের পর এক ডিল সাইন হয়। সেই ডিলগুলোর ব্যাপারেই আমরা আসব। এবং পিএম মোদি ইব্রাহিম আনোয়ারের পাশে দাঁড়িয়ে জয়েন্ট প্রেস মিটে এমন একটা কথা বলে এলেন, যেটা বলাটা খুব জরুরি ছিল জিওপলিটিক্সের হিসেবে। তো এবার পয়েন্ট বাই পয়েন্ট আমরা শুরু করব। দেখুন, মোট 16খানা ইম্পর্টেন্ট ডিল হয়েছে। তো 16টাতেই আমি যাব না, আমি মেন ইম্পর্টেন্ট জায়গাগুলোকে একসঙ্গে করে বলার চেষ্টা করছি। প্রথম ডিল, ইকোনমি। এটুকু নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝে গেছেন যে আমেরিকার ডলার সাম্রাজ্যবাদ, সুইফট ইকোনমি, যেই সুইফট থেকে রাশিয়াকে আমেরিকা কেটে দিয়েছিল, সেইটার বিরুদ্ধে ভারত তৈরি করছে নিজের ইউপিআই প্ল্যাটফর্মকে, এবং একের পর এক দেশ ইউপিআই সিস্টেমকে নিজের দেশে ইনক্লুড করে নিচ্ছে, যেটা ভারতবর্ষ ভবিষ্যতে মানে 1-2 দিনে নয়, হয়তো 10 বছর 15 বছর পর সারা পৃথিবীর যে পেমেন্ট ইকোসিস্টেম, সেটা কন্ট্রোলের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারবে। মালয়েশিয়ার আমাদের যেমন ইউপিআই আছে, ওদের আছে ডুইট নাও। এবার ওদের ডুইট নাও এর সঙ্গে আমাদের ইউপিআই ইন্টিগ্রেট হবে, এটা ডিল সাইন হয়ে গেছে। যার ফলে কি হবে? যার ফলে আপনি মালয়েশিয়ায় বেড়াতে গেছেন, আপনি আপনার ইউপিআই দিয়েই পেমেন্ট করতে পারবেন। এর ফলে যেটা হবে, মালয়েশিয়া থেকে কোনো স্টুডেন্ট এদেশে পড়তে এসছে, ও দেশের কোনো লোক এদেশে বেড়াতে এসছে, তারা ডিরেক্ট ডুইট নাও ইউপিআই যে ইন্টিগ্রেশন থাকবে সেটা দিয়ে পেমেন্ট করতে পারবে। অর্থাৎ
মালয়েশিয়া বা ইন্ডিয়াকে নিজেদের মধ্যে পেমেন্ট নেওয়ার জন্য ফরেক্স, সুইফট এই ধরনের আমেরিকান পেমেন্ট ইকোসিস্টেমের উপর আর ভরসা করতে হবে না। সেকেন্ড, ইকোনমি যেমন বুঝলেন, সেকেন্ড আমরা আসবো ডিফেন্সের ক্ষেত্রে। দেখুন, আমি যেরকমটা বললাম, মালয়েশিয়ার পাশে রয়েছে মালাক্কা প্রণালী, যেখান দিয়ে ভারতবর্ষের প্রচুর জাহাজ যাতায়াত করে। তো মালয়েশিয়া আমাদের ফলে থাকা এবং তাদের সঙ্গে একটা ডিফেন্স আন্ডারস্ট্যান্ডিং থাকা অত্যন্ত জরুরি। এই জায়গাতেও কিন্তু আমরা বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ডিল সাইন করতে পেরেছি। তাতে কি রয়েছে? তাতে মূলত এটাই রয়েছে যে পাইরেসির ক্ষেত্রে এবং যে কোনো ধরনের এই টেরোরিস্ট অ্যাটাকের ক্ষেত্রে মূলত যেটাকে বলা হয় মেরিটাইম সিকিউরিটি, মানে সামুদ্রিক অ্যাটাকের ক্ষেত্রে জলদস্যুরা অ্যাটাক করে, প্রচুর অন্য জায়গা থেকে অ্যাটাক আসে, ভারতবর্ষের নেভি এবং মালয়েশিয়ার নেভি ইন্টেলিজেন্স শেয়ারিং করবে যে ভাই আমরা দেখতে পাচ্ছি এইটা অ্যাটাক আসতে চলেছে, তোমরা আগে থেকে সতর্ক হয়ে যাও, এবং নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে, ট্রেনিং এর আদান প্রদানও হবে। ভারতের উদ্দেশ্য কি এখানে? মালাক্কা স্ট্রেট দিয়ে নিজের বিজনেসকে সিকিউর করে নেওয়া। থার্ড, ডিফেন্স কোঅপারেশনের পর থার্ড ভারতবর্ষ যে জায়গাটায় জোর দিয়েছে সেইটা হচ্ছে এডুকেশন। কি এডুকেশনে জোর দেওয়া হয়েছে? আচ্ছা, এটা আমি এডুকেশন এবং কালচার 3 আর 4 নাম্বার পয়েন্ট একসঙ্গে বলবো। তার আগে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন আপনি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, ধরুন আপনি হোলসেলের কারবার করেন। তো বিদেশ থেকে কিছু একটা বড় অ্যামাউন্টের জিনিস আপনি কিনে আনবেন। একজন পাকিস্তানি বিজনেসম্যান আছে, একজন সোমালিয়ার বিজনেসম্যান আছে, একজন জাপানের বিজনেসম্যান আছে। তিনজনই একই ডিল দিচ্ছে, একই কোয়ালিটির জিনিস, একই রেটিং। আপনি কার সঙ্গে বিজনেসটা করবেন বলুন তো? 99% ক্ষেত্রে জাপানের বিজনেসম্যানটার সঙ্গেই। কারণ আপনি যতই ফ্যাকচুয়াল সিদ্ধান্ত মনে করুন না কেন নেবেন, মানুষের হিউম্যান সাইকোলজি হচ্ছে ইমোশন বেসড ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সব থেকে এগিয়ে থাকে। ও পাকিস্তান দেখলেই আপনার মনে হবে জিনিসের মধ্যে কি পাঠিয়ে দেবে, বোমটম থাকবে, বাস্ট করে উড়ে যাব। আর সোমালিয়া দেখলেই আপনার মনে হবে ওরা তো জলদস্যু। জাপান খুব ভালো মানুষ, তাই না? কিন্তু একটা জিনিস কখনো ভেবে দেখেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজদের ইমেজ সারা পৃথিবীতে অত্যন্ত খারাপ ছিল, যে জাপানিজ মানেই এরা হিংস্র, মারে কাটে, অত্যাচার করে, এইরকম একটা ইমেজ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ওপর যখন বোম ফেলা হয়, জাপান তখন বোম ফেলার পরবর্তী পর্যায়ে নিজেরা যখন আলোচনায় বসে যে ভাই পুরো পৃথিবী আমাদের সাপোর্ট করলো না কেন? কারণ গোটা পৃথিবীতে আমাদের ইমেজ খুব খারাপ, তো আমাদের ইমেজ বদলাতে হবে আগে। এবং জাপান নিজের ইমেজ এমন বদলে নিয়েছে, এখন জাপানের পাসপোর্টের র্যাঙ্কিং আপনি দেখে নিন। জাপানের লোক অন্য কোনো দেশে যেতে চাইলে তাদের আগে থেকে ভিসা করাতে হয় না, বলে ভাই আপনারা ভালো মানুষ, আপনারা আসুন, ডিরেক্ট ঢুকে যান, ভিসা অন অ্যারাইভাল দিয়ে দেব। এইটা হচ্ছে সফট পাওয়ারের খেলা। ভারতবর্ষ, কেন আপনাকে এই উদাহরণটা আমি দিলাম, মালয়েশিয়াতে 3খানা সফট পাওয়ারের খেলা খেলে এসছে। কি কি? নাম্বার 1, এডুকেশন। ভারতবর্ষ বলেছে যে ভাই দেখো আমাদের কাছে আছে আয়ুর্বেদ, যেটা সারা পৃথিবীকে হেলথ সিস্টেমকে বদলে রেখে দিতে পারে। তো আমাদের আয়ুর্বেদিক যে ইনস্টিটিউট, তারা তোমাদের দেশের মেডিকেল সিস্টেমে হেল্প করে দেবে। তোমাদের এখানে আয়ুর্বেদের প্রচার করা হবে, ট্রেনিং দেওয়া হবে, পুরো ভারতবর্ষ সামলে নেবে। ভারতবর্ষের আয়ুর্বেদ সারা পৃথিবীতে যত ছড়াবে, আলটিমেটলি ব্যাকএন্ডে কিন্তু ভারতবর্ষের ইমেজ এবং সফট পাওয়ার তত রেসপেক্টেবল জায়গায় চলে যাবে। ওকে, সেকেন্ড ভারতবর্ষ যেটা করেছে, মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে থিরুভাল্লাভুর সেন্টার বানানো হচ্ছে, ডিল সাইন হয়েছে, এবার বানানো হবে। এখানে কি হবে? তামিল কালচার, আমাদের সাউথ ইন্ডিয়ান যে রিচ কালচার, যে এথিক্স, ইন্টিগ্রিটি, লিডারশিপ কোয়ালিটি, ম্যানেজমেন্টে এই এথিক্স সাউথ ইন্ডিয়ার কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, মানে অ্যানসিয়েন্ট কালচার প্রিন্সিপাল মডার্ন ম্যানেজমেন্টে কিভাবে ইনকর্পোরেট করা যায়, সেইটা মালয়েশিয়ার লোকদের শেখানো হবে। দেখুন, মালয়েশিয়ার লোকদের মধ্যে যখন ভারতবর্ষের, দক্ষিণ ভারতের কালচার একটু একটু করে ইনজেক্ট হবে, আলটিমেটলি ভারতবর্ষের সফট পাওয়ার বাড়ছে। এটাই আপনি রাতারাতি কোনো উপকার পাবেন না, কিন্তু আজ থেকে 30, 40, 50 বছর পর উপকার পেতে গেলে এখন থেকে এই ছোট ছোট স্টেপগুলো নিতে হবে।
আর 5 নাম্বার ভারতবর্ষ আর একটা কাজ করেছে, সেটা হচ্ছে থিরুভাল্লাভুর স্কলারশিপ চালু করে দিয়ে এসছে, যে কোনো মালয়েশিয়ার স্টুডেন্ট এই স্কলারশিপের মাধ্যমে ভারতবর্ষের ইউনিভার্সিটিতে পড়তে আসতে পারে। এর ফলে কি হবে? এর ফলে ম্যান টু ম্যান কানেকশন, পিপল টু পিপল কানেকশন বিল্ড হবে, যেটা খুব ইম্পর্টেন্ট। কেন স্যার, কি ইম্পর্টেন্ট? রাশিয়া আমাদের খুব ভালো বন্ধু, তো রাশিয়ার সঙ্গে আমাদের কোনো প্রাইভেট কোম্পানি ওরিয়েন্টেড বিজনেস হয়? খুব কম। গভর্নমেন্ট ওখান থেকে তেল কেনে বলে। কেন হয় না বলুন তো বিজনেস? কারণ রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের পিপল টু পিপল কানেকশন খুব কম। এখানকার মানুষ ওখানকার মানুষের ভাষাই বুঝবে না, তো বিজনেস কি করবে? তো পিপল টু পিপল কানেক্টও ফিউচারিস্টিক একটা পদক্ষেপ। নেক্সট দুটো বললাম, তারপর এইখানে এডুকেশন কালচারে 3টে হলো, মানে মোট 5টা। 6 নাম্বার যে পয়েন্টটা আমরা বলবো সেইটা হচ্ছে, যেহেতু মালয়েশিয়াও একটা সামুদ্রিক দেশ, ভারতবর্ষও একটা বিশাল সমুদ্র উপকূল রয়েছে, এবং আমরা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, ডিজাস্টার দুটো দেশই ফেস করি। কাজেই দুটো দেশের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্ট কোঅপারেশনের জন্য একটা টিম তৈরি হচ্ছে, যাতে করে দুটো দেশেরই ওভারঅল ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম উন্নত হবে। সেভেন্থ আমরা যেটা করতে পেরেছি সেইটা হচ্ছে, মালয়েশিয়া এবং ভারতবর্ষের সিইও ফোরাম তৈরি হবে, যাতে করে ইন্ডিয়া এবং মালয়েশিয়ার যারা প্রাইভেট কোম্পানিগুলোর সিইও তাদের মধ্যে নিয়মিত একটা আলাপ হবে, মিটিং হবে। উদ্দেশ্য কি? বিজনেস বাড়ানো, ইকোনমি বাড়ানো। এইট আমরা যেটা করতে পেরেছি সেইটা হচ্ছে, মালয়েশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে যে অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টগুলো রয়েছে, যেমন ভারতবর্ষের সিবিআই, যদিও ব্যাপারটা খুবই হাস্যকর লাগে, তবু রয়েছে তো, এবং মালয়েশিয়ারও ডিপার্টমেন্ট রয়েছে, এরা নিজেদের মধ্যে ট্রেনিং প্রোগ্রাম এক্সচেঞ্জ করবে, যাতে করে দুটো দেশেরই এফিসিয়েন্সি বেড়ে যায়। এবার আমি 9th আর 10th লাস্ট এই দুটো দিয়ে শেষ করব, এই দুটো অত্যন্ত ইম্পর্টেন্ট। 9th যে জিনিসটা আমরা করতে পেরেছি সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ডিল। মানে দেখুন, মালয়েশিয়া গোটা পৃথিবীতে সেমিকন্ডাক্টর চিপের টেস্টিং, প্যাকেজিং এবং অ্যাসেম্বলি চেনের অন্যতম বড় হাব। মালয়েশিয়া এটা বানিয়েছে, নিজের ক্রেডিট এটাও দেবে। এইবার সেমিকন্ডাক্টর চিপ সেই জিনিস, যেটা আমি স্কিল বাংলায় বারবার বলি, যে জিনিসটা ছোট্ট একটা চিপ, কিন্তু ওটা ছাড়া ভবিষ্যতের পৃথিবী অচল। আপনার ফোন থেকে কম্পিউটার, ইভি গাড়ি থেকে বড় বড় মেশিন, সেমিকন্ডাক্টর চিপই চাই ওর মধ্যে। ভারত যেহেতু দ্রুত সেমিকন্ডাক্টর হাব হিসেবে নিজেকে তৈরি করতে চাইছে, এই মুহূর্তে আমাদের বিভিন্ন অন্যান্য দেশের সঙ্গে টাই আপ করতেই হবে। কাজেই মালয়েশিয়ার সঙ্গে আমাদের টাই আপ হয়ে গেল, যাতে করে একসঙ্গে দুটো দেশ R&D করবে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ওরা যতটা এগিয়ে গেছে সেই নলেজটা আমরা নিয়ে নিতে পারবো, নিজেদের দেশে ইমপ্লিমেন্ট করতে পারবো। দুটো দেশের মধ্যে লজিস্টিক সাপ্লাই চেন তৈরি করা হবে, যাতে ভারতবর্ষ ভবিষ্যতে চায়না প্লাস ওয়ান সিস্টেমের অন্তর্গত হয়ে যেতে পারে। চায়না প্লাস ওয়ান সিস্টেম মানে কি? চায়না প্লাস ওয়ান সিস্টেম মানে গোটা পৃথিবী দেখছে সেমিকন্ডাক্টরের ব্যাপারে চীনের ওপরই গোটা পৃথিবী বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল। গোটা পৃথিবী এখন চাইছে নিজেদের সেমিকন্ডাক্টর যে ডিমান্ডটা পূরণ করার জন্য চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি নেওয়ার, যে চায়না থেকে তো আসছেই, পাশাপাশি আর একটা দেশ থেকে আমরা আনতে শুরু করব। বাই চান্স চীন যদি ফেল করে, আমাদের ওই দেশের সাপোর্টটা থাকবে। আর ইন্ডিয়া চাইছে সেই ওয়ানটায় নিজেকে প্রতিষ্ঠিত করে দিতে। তো সেমিকন্ডাক্টর ডিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে নেক্সট 5 থেকে 7 বছরের জন্য। 10th যে ডিলটা হয়েছে সেইটা হচ্ছে লেবার মোবিলিটি উইথ ডিগনিটি। মানে আমাদের দেশ থেকে প্রচুর লেবার মালয়েশিয়ায় যায়, প্রচুর লোক চাকরি বা বিজনেস করতে যায়। তো সেই দেশে এদের ভিসা দেওয়া, পাসপোর্ট চেক করা, ওভারঅল সেই দেশের পুলিশ প্রশাসন, নিয়ম কানুন ভারতবাসীদের কিভাবে দেখবে, এই ব্যাপারটায় ভারতীয়দের যাতে অনেকটা ঝঞ্ঝাট কমে যায়, ভারতীয়দের যাতে অনেকটা বেশি ডিগনিফাইড ওয়েতে মালয়েশিয়াতে ট্রিট করা হয়, তার জন্য ডিল হয়েছে। 11 নাম্বার যেটা আমি বলতে চাইবো, এর সঙ্গেই কানেক্টেড, ভারতবর্ষ মালয়েশিয়াতে নতুন আরো আমাদের ফরেন সার্ভিস ডিপার্টমেন্টের অফিস তৈরি করছে কনসুলার অ্যাক্সেসের জন্য, যাতে করে মালয়েশিয়ায় থাকা কোনো ভারতবাসী কখনো কোনো প্রবলেমে পড়লে তাকে অনেক দ্রুত ভারতবর্ষ সাপোর্ট দিয়ে দিতে পারে। আর লাস্ট
মানে প্রথম যেটা বলেছিলাম যে পিএম মোদি ইব্রাহিম আনোয়ারের পাশে দাঁড়িয়ে একটা সেরা কথা বলে এসছে, যেটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল। কি বলে এসছেন উনি, যেটা বিভিন্ন পেপারে হেডলাইনও হয়েছে, নো ডাবল স্ট্যান্ডার্ড, নো কম্প্রোমাইজ অন দ্য ইস্যু অফ টেরোরিজম। মানে পৃথিবীর বিভিন্ন দেশ, যার মধ্যে প্রথমে থাকবে পাকিস্তান, চীন, মালয়েশিয়ার আগের সরকার থাকাকালীন মালয়েশিয়া, এরা নিজেদের ওপর যখন কোনো টেরোরিস্ট অ্যাটাক হয় বা নিজেদের বন্ধু দেশের ওপর, তখন বলে এটা টেরোরিস্ট অ্যাটাক, আমরা টেরোরিস্টদের এগেনস্টে। আর যখন নিজেদের জন্য ভালো হয়, ইন্ডিয়ার ওপর কোনো অ্যাটাক হয় কিংবা চীন, পাকিস্তান, মালয়েশিয়া এদের বিরোধী কোনো দেশের ওপর অ্যাটাক হয়, তখন বলে না না না, এটা তো টেরোরিস্ট অ্যাটাক না, ওটাও অ্যাকচুয়ালি ওরা ফ্রিডম ফাইটার। পিএম মোদি ইব্রাহিম আনোয়ারের পাশে দাঁড়িয়ে জয়েন্ট প্রেস মিটে বলে এসছেন, টেরোরিজমের ক্ষেত্রে নো ডাবল স্ট্যান্ডার্ড, নো কম্প্রোমাইজ। মানে এই রকম দ্বিচারিতা চলবে না। পাকিস্তানকে ক্লিয়ার মেসেজ, চীনকে ক্লিয়ার মেসেজ, মালয়েশিয়ার মাটিতে দাঁড়িয়ে মালয়েশিয়াকেও ক্লিয়ার মেসেজ যে যদি ভারতের ওপরও কোনো টেরোরিস্ট অ্যাটাক হয়, সেটাও টেরোরিস্ট অ্যাটাক, সেটাকেও টেরোরিস্ট অ্যাটাকই বলতে হবে। কোনো রকম সুগার কোটিং করে অন্য কিছু বলা চলবে না, সেটাকে আমরা কোনোভাবেই মানব না। এবং টেরোরিজমের প্রতি ভারতবর্ষের যে জিরো টলারেন্স নীতি, সেটা আরো শক্তপোক্ত হয় যখন বিদেশের মাটি থেকে এই কথা আমরা সারা পৃথিবীকে বলে আসতে পারি। আশা করি পিএম মোদির মালয়েশিয়া সফরে ভারতবর্ষের কি কি লক্ষ্য সাধিত হলো আপনাদেরকে সহজ করে বোঝাতে পারলাম। ধন্যবাদ।